বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে নৃশংসভাবে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে। বাঙালি জাতির ইতিহাসে আজ একটি অত্যন্ত কলঙ্কময় দিন। প্রিয় দর্শক, আজ জাতীয় শোক দিবস। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই দিনে। এটিএন নিউজের আয়োজন বিপদের বন্ধু, এই শিরোনামে আমরা আজ সারাদিন রয়েছি। গতকালও আমাদের আয়োজন চলেছে এবং আগামীকালও আমাদের আয়োজন থাকবে। 3 দিন ব্যাপী আয়োজন থাকবে এবং আমরা প্রতিনিয়তই আমাদের এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট যারা ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে যারা বিভিন্ন ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, একটু তাদের কথা শুনতে চাচ্ছি, তাদের স্মৃতিচারণা আপনাদেরকে একটু জানাতে চাই। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর এ কে এম শাহনওয়াজ। ডক্টর এ কে এম শাহনওয়াজ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। স্যার, আপনি শুভেচ্ছা জানাই এই শোকাবহ দিনে। একদম স্যার, আপনি আপনার সঙ্গে স্যার আমরা আলোচনায় যাব, তবে তার আগে স্যার যে বিষয়টি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে 1975 সালের কাল রাতে এই ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্য। এবং স্যার আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে গত এপ্রিল মাসে, এবং ক্যাপ্টেন মাজেদ তার জবানবন্দিতে কিন্তু বলেছেন যে শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান, এবং তিনি এর সঙ্গে আরও বেশ কিছু তথ্য কিন্তু দিয়েছেন। আমরা আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ এনে একটি রিপোর্ট করেছেন, আমরা স্যার একটু দেখে এসে তারপর আপনার সঙ্গে আলোচনা শুরু করছি। দীর্ঘ প্রায় ৪৫ বছর পালিয়ে থাকার পর গত ৬ এপ্রিল ধরা পড়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এই ঘাতকের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয় গত ১২ এপ্রিল। ধরা পড়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘাতকের একটি জবানবন্দির ভিডিও ক্লিপ এটিএন নিউজের হাতে এসেছে। সেখানে তিনি স্পষ্ট দাবি করেছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। 15ই আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10টা-11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। মাজেদের বক্তব্য অনুযায়ী 15ই আগস্টের পরে খুনিরা যখন বঙ্গভবন দখল করে রেখেছিল তখন সেখানে গিয়ে তাদের সাথে নিয়মিত দেখা করতেন জিয়াউর রহমান। বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন ডাইরেক্ট, এবং আর্মির চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, ওরাই চালাতো প্র্যাকটিক্যাল। এমনকি খুনিরা যাতে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে পারে সে ব্যবস্থাও করে দিয়েছিলেন জেনারেল জিয়া। আমি দেখেছি মিলিটারি সেক্রেটারি এর সাথে ওনারা কথাবার্তা বলছেন, তো এই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি। তো এই পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবে বাইরে বিদেশে, বিদেশে তাদের কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মাসরুরা, ওনাকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বিদেশে পালিয়ে যাওয়া বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসের চাকরি সহ নানাভাবে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান, এমন অভিযোগ সত্য বলেও জানিয়েছে খুনি মাজেদ। লিবিয়াতে আমরা গিয়েছি, লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে সবাই, জিয়াউর রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইজ হিসাবে, এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি।
ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী রেজন ফয়েজের রিপোর্টটি দেখছিলাম। ডক্টর এ কে এম শাহনওয়াজ আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটু আবারও আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। কিভাবে দেখছেন স্যার বিষয়গুলোকে? দেখুন, আমরা তো খুনি মাজেদের কথা শুনলাম এবং এই শুনে চমকে যাওয়ার মতো কিছু হয়নি। কারণ সচেতন মানুষ যারা, তারা জানেন, মানে ওই সময় অনুভব করেছেন, কার্যকরণ সূত্রগুলি যদি মেলানো যায় তাহলে এর পেছনে যে জিয়াউর রহমানের সংযুক্তি রয়েছে এটা তো প্রকাশ্যই। যদি তা না হবে তাহলে এই কথার সাথেই সূত্র এটা আগেও জানা যে যারা খুন করলো, এরকম একটি হত্যাকাণ্ড, জাতির পিতাকে হত্যা করা হলো সপরিবারে এবং জঘন্য ঘটনার পরে যেই ক্ষমতায় থাকতো, তিনি যদি সঠিক নেতৃত্বে ক্ষমতায় থাকেন বা নেতৃত্ব পরিচালনা করেন, তাহলে তার তো প্রথমেই দরকার ছিল খুনিদের ধরা এবং এর একটা বিচারের ব্যবস্থা করা। কিন্তু তার উল্টোটি তিনি করলেন, উল্টোটি করলেন, যেটা এই কথা এলো। আর তখন তো সবাই দেখেছি, আমরা সেই সমালোচনা দৃষ্টিতে তা দেখতে হয়েছে, কষ্টের সাথে দেখতে হয়েছে যে খুনের সাথে যারা জড়িত তারা রিওয়ার্ডেড হচ্ছে, তারা পুরস্কার পাচ্ছেন, বিভিন্ন দূতাবাসে তাদের পাঠানো হচ্ছে। ফলে তারা এই সুবিধাগুলো কেন দিচ্ছেন যেখানে উল্টোটি হওয়ার কথা ছিল? তাহলে একটা জিনিস বোঝা। তারপরে ইনডেমনিটি আইন যে আমরা দেখলাম, বিচার করা যাবে না। তো এগুলো নতুন করে বুঝিয়ে বলার কিছু থাকে না যে এর সাথে কার সংযুক্তি ছিল। এখন তো ধর্মের কল বাতাসে নড়ে, এখন নড়ছে। মাজেদ নিজেই একজন খুনি, তার মৃত্যুর আগে তার যে বয়ান দিয়ে গেলেন, হয়তো পরকালের কিছুটা পথ তিনি পরিষ্কার করতে চাইলেন। তো এটি বোঝা যায় যে আমাদের রাজনীতিতে যে একটা বড় রকমের সংকট তৈরি হলো বঙ্গবন্ধুকে হত্যা করার পরে। কারণ এটাই বোধহয় খুনিদের হিসেব ছিল। দেশি খুনি এবং বিদেশি খুনির মদতদাতা যারা ছিলেন, তাদের মনে হয়েছে যে এই ব্যক্তিত্ব যদি সামনে থাকে তাহলে তাদের যে আকাঙ্ক্ষার সামান্য, অনেক আকাঙ্ক্ষাই তাদের পূরণ হবে না তারা জানে, কিন্তু সামান্য যদি পূরণ করতে হয় এই ব্যক্তিত্বের সামনে, যে কারণে আমরা সেই 21 আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথা দেখি। আমি তো মনে করি এগুলো সবই ধারাবাহিকতা। কিন্তু যারা এতে করছে তারা ইতিহাসের সাধারণ নিয়ম কানুনগুলো, সাধারণ পদ্ধতি, গতিটাকে তারা যেন ভুলতে বসেছে বা জোর করে ভুলে যেতে চাচ্ছে, যেটা ভুলে যাওয়াটা সম্ভব না। কারণ এখানে দেখা যাচ্ছে যে এইভাবে যে জাতি দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে তারা যখন একটা দেশ হচ্ছে যে পুরোপুরি বাস্তবায়ন কিন্তু আমরা এখনো করতে পারিনি। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি পালিয়ে আছে বিভিন্ন দেশে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি যে বিষয়টি বলছিলাম, ডক্টর এ কে এম শাহনওয়াজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর এ কে এম শাহনওয়াজ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর এ কে কলঙ্কিত করা হয়েছে এবং ইতিহাসের এক জঘন্যতম দিন আজ, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন আজ। এবং আরেকটা বিষয় একটু আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ তৈরির চেষ্টা কিন্তু চালানো হয়েছে এবং যা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিবেদনে, সিআইএর ভূমিকা কিন্তু স্পষ্ট বলে দেখা যাচ্ছে এবং তখনকার মার্কিন রাষ্ট্রদূত এবং সিআইএর স্টেশন চিফের পাঠানো তার বার্তা প্রমাণ করে যে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা আগে থেকেই জানতো মার্কিন সরকার। আমাদের সহকর্মী মফিদুল তপু এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, চলুন রিপোর্টটি দেখে আসি। Welcome to CIA. The CIA doesn't even acknowledge that the farm exists. মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, যার মূল কাজ বিদেশের মাটিতে যে কোনো উপায়ে মার্কিন সরকারের স্বার্থ উদ্ধার এবং সেজন্য রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকার উৎখাত,
বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ, অর্থায়ন ও প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের আন্ডারকভার বা ব্ল্যাক অপ পরিচালনা। বাংলাদেশের অভ্যুদয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে মার্কিন স্বার্থের সবচেয়ে বড় গলার কাটায় পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীন বাংলাদেশে ভারত সোভিয়েত ঘেঁষা বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে মার্কিন উৎসাহের কোনো কমতি ছিল না। প্রখ্যাত মার্কিন অনুসন্ধানী সাংবাদিক লরেন্স লিফশুটজের বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে বলা হয়েছে, মোশতাক চক্রের সঙ্গে সিআইএর যোগাযোগ ছিল 1971 সালে সেই কলকাতা থেকেই। 1974 সালে বঙ্গবন্ধু হত্যার ব্লুপ্রিন্ট তৈরির পর প্ল্যানিং সেল গঠনের জন্য সিআইএ আবার তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ করে, আর এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিল ঢাকায় সিআইএর তৎকালীন স্টেশন চিফ ফিলিপ চেরি। 1972-এর 21 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো তার বার্তায় বলা হয়, মুজিব সরকারের পরিবর্তন হবে এক আকস্মিক আঘাতে, তার উত্তরসূরি আসবে তারই দল থেকে। লিফশুটজের দাবি, হত্যাকারীদের প্রতিনিধিরা 1974 সালের শরৎকালে ঢাকার মার্কিন দূতাবাসে এসে সাহায্য চায়। মাহবুবুল আলম চাষী, তাহিরউদ্দিন ঠাকুর, এবিএস সফদার ছিলেন তখন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর টপ এজেন্ট। People in the U.S. Embassy to have assurances that America would not be opposed to a change. ঢাকার মার্কিন দূতাবাস 12 আগস্ট ঘোষণা দিয়ে জানিয়ে দেয় 15 আগস্ট দূতাবাস অনিবার্য কারণে বন্ধ থাকবে। এই ছুটি ছিল তালিকা বহির্ভূত। 14 আগস্ট দিবাগত রাতে ওই দূতাবাসে ছিল অসীম কর্মব্যস্ততা। সকালে মার্কিন দূতাবাসের গাড়ি পরিস্থিতি পর্যবেক্ষণে টহল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সিআইএর মেরিল্যান্ড আর্কাইভে সংরক্ষিত 1975-এর 15 ও 16 আগস্টের প্রস্তুত নথি বলছে, ঢাকা থেকে ফিলিপ চেরি যখন তার বার্তা পাঠায় তখনও অভ্যুত্থান চলছিল। বঙ্গবন্ধু হত্যার প্রথম ঘোষণাও আসে ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা থেকে। খুনিরা কিছুদিনের মধ্যেই পালিয়ে যায় থাইল্যান্ডে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক স্বীকার করেন, বঙ্গবন্ধুকে হত্যার ক্লিয়ারেন্স চাইতে 1975-এর 20 মার্চ জেনারেল জিয়ার কাছে গিয়েছিলেন। On 20th of March 1975 in the evening, General Zia said, "I am a senior officer. I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead." সিআইএ ও বাংলাদেশের সম্ভাব্য অভ্যুত্থান শিরোনামে সেদিনই ওয়াশিংটনে একটি নথি প্রস্তুত হয়। তবে বাংলাদেশের নেতৃত্বে জিয়াউর রহমানই সিআইএর শীর্ষ পছন্দ ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বঙ্গবন্ধুকে জানায়, সেনাবাহিনীর সাজোয়া ও গোলন্দাজ বাহিনীর দুটি ইউনিটে তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। যদিও এর প্রায় 4 মাস আগেই র প্রধান আর.এন. কাও 1974-এর ডিসেম্বরে বাংলাদেশে এসে হত্যা ষড়যন্ত্র বিষয়ে বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাস করেননি। বলেছিলেন, ওরা আমার সন্তান, আমার কোনো ক্ষতি ওরা করবে না। যেদিন তোমরা তুমি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও, আমি তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী মফিদুল তপুর রিপোর্টটি দেখছিলাম। অধ্যাপক ডক্টর এ.কে.এম. শাহনওয়াজ রয়েছেন আমাদের সঙ্গে, আবারও যাচ্ছি তার কাছে। স্যার, আপনি নিশ্চয়ই দেখছিলেন রিপোর্টটি। যাদেরকে বঙ্গবন্ধু এত ভালোবেসেছিলেন, কি ট্র্যাজেডির সম্মুখীনই হতে হলো, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? জিনিসটা একটু একটু জটিল ব্যাপার যদি এইভাবে আমরা বলি। প্রথমত, বঙ্গবন্ধুর উদারতা তো এটা তুলনীয় না। তিনি মানুষকে বিশ্বাস তাকে এই জন্যই করতে হয়েছে কারণ তিনি মানুষকে ভালোবাসতেন। যে মানুষকে ভালোবাসে, এটা বলা যাবে যে হৃদয় দিয়ে ভালোবাসা আবার অন্ধের মতো ভালোবাসা, এখানে কোনো খাঁজ ছিল না। ফলে ওই রকম একটা ভালোবাসা যখন থাকে, তখন সেই ভালোবাসা দিতে পারেন যিনি, তিনি কিন্তু তার ভালোবাসার পাত্রদের সন্দেহ করতে চান না, পারেন না, কেউ বললেও চান না। এটি আজকের থেকে না, আমি ছোট্ট একটা ইতিহাসের উদাহরণ দিই সাথে। এটা 14 শতকের দিকে আলাউদ্দিন, আমাদের এখানে গিয়াসউদ্দিন আজম শাহ সোনারগাঁয়ে যিনি সুলতান ছিলেন, তারা সুলতানরা সাংঘাতিক উদার শাসন স্থাপন করেছিলেন, হিন্দু মুসলমানের সাথে সহজ সম্পর্ক। তার দরবারে অনেক উচ্চ পদস্থ হিন্দু অমাত্য ছিলেন।
ঠিক এই সময় বিহারের সুফি মুজাফফর শামস বলখি তিনি চিঠি দিয়ে সুলতানকে সতর্ক করছেন যে বিধর্মী কেউ কেউ আছে যারা এবং পিতাকে ভুলেই গেলেন এবং পিতাকে রক্তাক্ত করতে পারলেন। এই জিনিসটি, এই যে মার্কিন যে রিপোর্ট গুলোর কথা বলা হলো, বেশ কিছুকাল ধরেই মার্কিন গোপন দলিল মুক্তিযুদ্ধের সময় বেরিয়ে আসছিল, আমরা সেগুলো জানার চেষ্টা করছিলাম। একটা জিনিস খুবই স্পষ্ট হয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধের সময় যে লবিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে অগ্রসর হয়েছে। আমি এভাবে জিনিসটা দেখতে চাই। জি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মূল্যায়নের জন্য এবং আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দিনে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর AKM শাহনেওয়াজের সঙ্গে, এবং তার যে বিশ্লেষণ সে বিষয়গুলো আমরা জানছিলাম। আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আছি। আপনাদেরকে একটু জানাতে চাই যে 1975 সালের 15ই আগস্ট নির্মম এই হত্যাকাণ্ডের পর যে অল্প কয়েক জায়গায় প্রতিবাদ হয়েছিল, তার একটি প্রতিবাদ কিন্তু বিভিন্নভাবে হয়েছিল আপনারা জানেন, এবং একটি প্রতিবাদের কথা একটু জানাতে চাই যে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান তিনি এই প্রতিবাদের একটি অংশ হিসেবে তখন তিনি একটি কবিতা লিখেছিলেন এবং তার স্বরচিত কবিতা, এবং তিনি সেটি আবৃত্তিও করেছিলেন। সেই কবিতা এবং আবৃত্তি আমরা একটু দেখে আমাদের এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা দুপুর 1টা নিউজ রুমের পর আবারও ফিরছি আমাদের এই আয়োজনে, সঙ্গেই থাকবেন। আগস্ট এলেই আকাশ কাঁদে কাঁদে নদী প্রান্তর, আগস্ট এলেই আকাশ কাঁদে কাঁদে নদী প্রান্তর, বাংলাদেশের হৃদয় নিঙাড়ি শুনি বজ্র কণ্ঠস্বর। যে মহামানব করেছে স্বাধীন দিয়েছে বাংলাদেশ, যে মহামানব করেছে স্বাধীন দিয়েছে বাংলাদেশ, তাহার বিহনে কাঁদিছে হৃদয় কাটেনি আজও সে রেশ। ভাইরা আমার যখনই শুনি ভারাক্রান্ত মন, ভাইরা আমার যখনই শুনি ভারাক্রান্ত মন, চকিত পথিক স্তব্ধ সময় শোনে হৃদয়েরই ক্রন্দন। পিতার নামেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যার ফল, পিতার নামেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যার ফল, মহান হৃদয় রক্তে রাঙালো মীর জাফরের দল। ঘুমের চেয়ে নামাজ ভালো ভোরের আজান শুনি, ঘুমের চেয়ে নামাজ ভালো ভোরের আজান শুনি, এমন কালে হত্যা চালায় ঘাতক সীমার খুনি। কেমনে ভুলিব দুঃখের আগস্ট শোকের নাইকো শেষ, কেমনে ভুলিব দুঃখের আগস্ট শোকের নাইকো শেষ, জাতির পিতায় আত্মশক্তি তিনিই বাংলাদেশ। তৃণমূল নেতা হাজারো কর্মী আজও কাঁদে পিতা লাগি, তৃণমূল নেতা হাজারো কর্মী আজও কাঁদে পিতা লাগি, তাদের জীবন মৃত মানুষের দেহ শুধু আছে জাগি। দুহাত তুলে মোনাজাত করি হে পরম করুণাময়, দুহাত তুলে মোনাজাত করি হে পরম করুণাময়, 15ই আগস্ট সকল শহীদের যেন বেহেশত নসিব হয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।